Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা এখন যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার রূপসী, ওইখানে মুরাপাড়ার জমিদার বাড়িতে। জমিদার বাড়িটা ঘুরে দেখব এবং তার ইতিহাস জানব এবং আপনাদেরকে জানাবো, ঘুরে ঘুরে জমিদার বাড়িটা দেখাবো। নারায়ণগঞ্জ সর্বত্রই মেলে ইতিহাস ঐতিহ্যের ছাপ। জেলার প্রাণকেন্দ্রে রূপগঞ্জ ইতিহাসের নীরব সাক্ষী, প্রাচীন স্থাপত্যশীল ও অনন্য নিদর্শন মুরাপাড়া জমিদার বাড়ি। শীতলক্ষার কোল ঘেঁষা সবুজ শ্যামল গ্রাম মুরাপাড়া জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করছে। ঐতিহাসিক এই স্থাপনাটি পর্যটকদের কাছে খুবই পছন্দের, ফলে ১২ মাস জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন। পাশাপাশি বিদেশ থেকেও অসংখ্য পর্যটক ও দর্শনার্থী ছুটে আসে। জানা যায়, রামরতন ব্যানার্জি ছিলেন নাটোরের রাজার এক বিশ্বস্ত কর্মচারী। তার সততার পুরস্কার হিসাবে তিনি মুরাপাড়া এলাকায় বেশ কিছু জায়গির লাভ করেন। 1889 সালে রামরতন ব্যানার্জি এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। 1899 সালে তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি পৈতৃক সূত্রে জমিদারি পেয়ে অনেকাংশ প্রসার করেন। রামরতন ব্যানার্জি এর কাজ শেষ করে যেতে পারেনি। কাজ শেষ করেন তার নাতি জগদীশচন্দ্র ব্যানার্জি। 1909 সালে জগদীশচন্দ্র ব্যানার্জি এই বাড়ির কাজ সম্পন্ন করেন। তিনি এই এলাকার ক্ষমতাধর জমিদার হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। জগদীশচন্দ্র ব্যানার্জি ছিলেন বিজয়চন্দ্র ব্যানার্জির বড় ছেলে। রামরতন ব্যানার্জি নাতি অশুতোষ নামে এক ভাই ছিল। বাবার বড় ছেলে হওয়ার সুবাদে জমিদার হন জগদীশচন্দ্র ব্যানার্জি।
আমরা সামনের গেট দিয়ে আম বাগানে ঢুকবো। এই বাগানটা একটা সময় অনেক গাছপালা ছিল। তো যখন কলেজ রূপান্তর করে তখন এখানের অনেকগুলি গাছ কেটে এখানে মাঠ, খেলার মাঠ করে। তবে ওই ইতিহাসের সাক্ষী হিসাবে এখনও সেই পুরাতন গাছগুলি রয়ে গেছে। আছে মানে ওইটাকে মজলিসখানা যেটা বলে, মজলিসখানা মানে এটা মজলিসখানা বলে, হ্যাঁ দরবার যেটা বলে, দরবার হল, আচার বিচার সব কিছু ওখানে এরা করতো। তারা সব প্রতাপশালী ছিল ওই এলাকায়, যেমন আপনার রূপসী, এই মুরাপাড়া, ওই এলাকায় সব এলাকার এরা মানে খাজনা উঠাইতো কী করতো, পুরো রাজত্ব করতো এরা। এইখানে তো সরকারি যে মুরাপাড়া কলেজটা করছে এটাও তো তাও হয়ে গেছে 1993 সালে কলেজটা যেটা করছে। হ্যাঁ এরা ছিল তো এই আপনার যুদ্ধেরও আগে, 47-এর দেশভাগের আগে, তখন তাদের ছিল জমিদারি। ওই সময় তারা যখনকার শেরে বাংলা একে ফজলুল হক এরা ঘোষণা করলো যে বাংলাদেশে কোনো এরকম জমিদার থাকবে না বা থাকবে না, ওই প্রথাটা উঠাই দিছে। তখন থেকেই ওই জমিদারি প্রথা বাদ হয়ে গেছে। তখন থেকে ওরা চলে গেছে, চলে যাওয়ার পরে এটা সরকার নিয়ে গেছে, পরে কলেজ এখন সরকারি কলেজ হয়ে গেছে। ওই সময় যারা মানে জমিদারি করতো তখন তাদের শাসন শোষণ সবগুলি আসলে মানে কি বলবো যে অদ্র যত গ্রাম আছে সবাই ভুক্তভোগী। হ্যাঁ তো সবাই যখন ভুক্তভোগী, এর মধ্যে যখন কোনো না কোনো এক নেতা যখন দাঁড়ায় গেল যে না এইভাবে চলতে পারে না, তার পরিবর্তন হইতে হয়, তো সেইটাই হইল। এখন তারা আর নাই, তাদের ক্ষমতা আর নাই, কিন্তু শেকড় রয়ে গেছে। কেউ না কেউ আজ মন্ত্রী, এমপি। আমরা শুনছি অনেক, আমাদের যে দাদা দাদিরা বলতো যে এরা অনেক অত্যাচার করতো, আপনার মানুষের তো জোর করে এই খাজনা আদায় করতো, না আনলে, খাজনা না দিলে তাদেরকে বাড়ি থেকে ধরে আইন না, বসত বিটার থেকে সবকিছু লুণ্ঠন করে আইন না, শাসন করতো, মারতো, পিটাইতো, এই করতো। এইগুলো শুনতাম আর কি আমরা দেখি নাই। হ্যাঁ, এটা তো আগেরকার জমিদারদের এই একটা নিয়ম ছিল যে কোনো স্থানীয় বাসিন্দা যারা থাকে তারা যদি খাজনা নিয়মিত পরিশোধ না করে তাহলে পাইক পেয়াদা গিয়া বাড়িতে গিয়া জোর কইরা নিয়ে আসতো। আমার দাদি বলতো এগুলো আর কি শুনতাম। তার মানে আপনার পূর্বপুরুষরাও এটা দেখছে ইতিহাসটা। আমার দাদি বলছে, আমার দাদি দেখছে এগুলা। আচ্ছা, দাদি মারা গেছে এই 8-9 বছরে মারা গেছে, সব বলতো আমার কাছে। থাকলে তো আমি ওনার থেকে অনেক গল্প শুনতে পারতাম, করতে পারতো, সব হিস্ট্রি করতে পারতো। এরা কয় ভাই ছিল, এরা কোন কোন ভাইয়ের কি নাম, সব আমাদের
এই জায়গাও নাকি বলে একসময় বড় বড় গাছ আছে। না, আমি আবার একটা শুনলাম যে এখানে অনেক প্রাচীন অনেক পুরানা গাছগুলি আছিল, যা এইরকম আম গাছগুলি, যে এরকম আম গাছ। না না, এখানে বড় বড় ঝাউ গাছ না, ঝাউ গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাউ গাছ ছিল। এই জায়গায় তো যখন কলেজের জন্য রূপান্তর করে, তো কলেজের লেগে একটা নির্ধারিত মাঠ লাগে, সেই মাঠটা এখানে দেওয়া রাখছে, গাছপালাগুলো সব। এটা আমরা দেখি নাই, তবে আজ দেখলাম আপনার এই রোডে যে গাছগুলো আছে এগুলো আমার খেলা আছে। আচ্ছা, এইগুলো আমার খেলা নাই। কিন্তু এইটি দেখতেছে, এইটি একটা আমার জন্ম দেখতেছে, এগুলো এরকমই এরা মনে দিতেছে। আমি এখানে অনেক পুরাতন আম গাছ ও লিচু গাছ আছে এবং নানা রকম গাছ এখানে আছে। জমিদার জগদীশ চন্দ্র ব্যানার্জি এই মন্দিরটা প্রতিষ্ঠিত করে এবং এই মন্দিরে তখন পূজা অর্চনা হতো, সম্ভবত এখনো হয় যে আমরা জানি না, তবে এটা স্মৃতি হিসাবে রয়ে গেল। এখানে মন্দির, এই মন্দিরে যখন মূর্তি থাকতো এখানে পূজা অর্চনা হতো। এখানে কিছু নির্দেশন আছে, ঐতিহাসিক নির্দেশনগুলো।
জমিদার জগদীশচন্দ্র ব্যানার্জি, উনি অদ্র এই এলাকার জন্য আসলে জমিদার যারা থাকেন তারা আসলে অনেক কিছুই করেন। একসময় তার প্রতাপ প্রতিপত্তি বিস্তার ঘটানোর জন্য বিশাল জায়গা বিশাল সম্পত্তি উনি ভোগ করতেন, আর সেই ভোগের স্থলটায় উনি অনেক কিছুই নির্মাণ করতেন। তো তদ্রূপ উনি ওনার ধর্ম যেহেতু উনি হিন্দু ধর্ম, তাই উনি ওনার প্রার্থনার জন্য এখানে যে মন্দিরগুলি তৈরি করেছেন, সে কালের বিবর্তনে এই মন্দিরগুলি এখনও কালের সাক্ষী হয়ে আছে। যা যদিও এখানে আর পূজা অর্চনা হয় না, বা হলেও হতে পারে, যেহেতু আমি এটা সঠিক ইতিহাসটা জানি না। তো এখানে যখন আমি আসছি একজনকে বললাম যে এই ব্যাপারটা একটু জানার জন্য, তো উনি বললো যে আমার পূর্বপুরুষ জানে, বাট আমি জানি না। আসলে ওইভাবে ইতিহাস চর্চাটা এখনও হয় না যে এইটা এই দীনেশবাবু উনি কে বা ওনার পূর্বপুরুষকে বা কি, এগুলি আসলে সংরক্ষিত আছে হয়তো, কিন্তু সেটা এইখানের স্থানীয় জনগণ যারা নতুন প্রজন্ম বা এই প্রজন্ম তারা অনেকে এগুলি জানে না বা জানতে চায়ও না। আছে এরকম অনেক জমিদার বাড়ি আছে যা তাদের শাসন আর এই বিভিন্ন যেটা বলা হয় যে শাসন ব্যবস্থাটা যদি ভালো হয়, সে মানুষের কাছে চিরজীবনের জন্য বেঁচে থাকে, আর শাসন ব্যবস্থা যদি তার খারাপ হয়, সে আর ধ্বংসপ্রাপ্ত। তার ইতিহাস আর কেউ জানতে চায় না, শুধু একটাই জানে, সে অত্যাচারিত একটা শাসক ছিল। অত্যাচারী শাসকদের কেউ মনে রাখতে চায় না, শুধু এইটুকুই মনে রাখে সে একটা অত্যাচারিত শাসক। আসলে এই জমিদাররা তারা যেই স্থাপনাগুলি তৈরি করে দিয়ে গেছে, সেই স্থাপনাগুলি কালের যে সাক্ষী হিসাবে আছে, সেইটাই একটা ইতিহাস। সেই ইতিহাসটা নতুন প্রজন্মের মাঝে উপস্থাপন করা হয়। এটা দায়িত্ব সরকার বা প্রশাসন বা জেলা প্রশাসন বা এদের এটা সংরক্ষণ করা, বা কি বলে, এগুলি একটা ইতিহাস। হোক সে অত্যাচারিত, হোক সে ভালো, হোক সে যাই, তার সময় হয়তো একটা শতাব্দী হয়ে গেছে এই মন্দিরের একটা বয়স। এগুলি আমরা কালের অবর্তমানে এগুলি আমাদেরকে সংরক্ষণ করে আমাদের মাঝে যারা আমরা নতুন প্রজন্ম আছি তাদের জন্য এটা সংরক্ষণ করা উচিত, এবং ইতিহাসকে জানানো উচিত যে এই ধরনের জমিদার বাবু এরা এইভাবে কাজ করে গেছে, মানুষের সেবা করে গেছে। 1947 সালে দেশ ভাগের পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতায় চলে যান এবং সেইখানে স্থায়ীভাবে বসবাস করেন। আর এর কারণেই এই মুরাপাড়া জমিদার বাড়িটি পরিত্যক্ত হিসাবে ঘোষণা করা হয়, মানে রয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন সরকার এসে এটাকে বিভিন্নভাবে ব্যবহার করে। এখানে অনেক পুরাতন বড় বড় আম গাছ আছে, যেগুলি ইতিহাসের সাক্ষী হিসাবে আছে। এই আম গাছগুলির বয়স একে ন্যূনতম কোনোটা 100 বছরের পুরানো হবে। ইতিহাসের সাক্ষী হিসাবে আম গাছগুলো জেগে আছে এখনো।
জমিদার বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের যে সামনের অংশটা এই বিল্ডিং নির্মাণ করে এবং 2টা পুকুর খনন করে। আবার 1909 সালে তার 2 পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি ভবনের যে সামনের অংশ এটা দোতলা সম্পন্ন করে। 1966 সালে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত। কেউ মুরাপাড়া জমিদার বাড়ি যদি আপনারা আসতে চান তাহলে আপনারা সবচেয়ে ভালো হবে যদি গুলিস্তান হয়ে আসেন। গুলিস্তানে ওইখানে অনেক নরসুন্দির বাস পাবেন। নরসুন্দির বাস আপনারা উঠবেন, ওইখানে উঠে এই রূপসী নামক একটা এলাকা আছে, ওইখানে আপনাদের নামিয়ে দিবে। তো রূপসীতে নেমে ওইখানে অটো 20 বা 30 টাকা দিয়ে আপনি ডাইরেক্ট মুরাপাড়া এই জমিদার বাড়িতে আসতে পারবেন। আসলে বিকেলবেলা এই জমিদার বাড়িটা খুবই সুন্দর, খুবই অসাধারণ লাগে। একেবারে নিরিবিলি পরিবেশ, আর শীতলক্ষা নদীর পাশে অবস্থান করাতে আরও ভালো লাগে। বন্ধের দিন এখানে প্রচুর মানুষ আসে, বিভিন্ন এলাকার মানুষ আসে। জমিদার বাড়ি মুরাপাড়া, এখান থেকে আজকে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমাদের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।